আসসালামু আলাইকুম। বাংলা বিজ্ঞান 24 ডেজ বাংলা গদ্য পদ্য চ্যালেঞ্জের আজ তৃতীয় দিনে আলোচনা করব হচ্ছে সোনার তরী। দেখো, সোনার তরী কবিতাটা আমরা এই আমাদের চ্যালেঞ্জে খুব অল্প সময়ে পুরো একটি গদ্য বা পদ্যের পুরো সামারাইজ করে থাকি, সেই অনুযায়ী আলোচনা করতেছি সোনার তরীর কবি পরিচিতি। তো এই কবি পরিচিতিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কবিতার সাথেও এটা গুরুত্বপূর্ণ, কবিতার মূল অর্থ বোঝার ক্ষেত্রেও এটা জরুরি, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের একটা গভীর দর্শন এই কবিতায় উল্লেখ করেন। সাহিত্যকর্ম, যদি তোমরা অপরিচিত গল্পের সাহিত্যকর্মগুলো যদি পড়ে থাকো তাহলে তোমার এই সাহিত্যকর্মটা পড়া হয়ে যাবে। এবং সেখানে বলেছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের তোমাদের ক্ষেত্রে এইচএসসিদের জন্য কাব্যগ্রন্থ আর উপন্যাস, এই দুইটাকে তোমরা বেশি হাইলাইট করো, এই দুইটা বেশি প্রশ্ন আসে। বাকি নাটক, গান, কৌতুক পত্র এগুলো খুব বেশি একটি আসে না। এবং সোনার তরী এটা হচ্ছে নাম কবিতা। নাম কবিতা বুঝো কিনা? একটা কবিতার বইয়ে প্রায় 10-15টা 20টা 25টা কবিতা থাকে, তার মধ্যে যে কোনো একটা কবিতার নামেই সেই বইয়ের নামকরণ করা হয়, এটা হচ্ছে ধরন। যেমন বিদ্রোহী কবিতা, এটা নেওয়া হয়েছে অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে। এখন যদি ওই বইটার নামও থাকো বিদ্রোহী, তাহলে কিন্তু বিদ্রোহী কবিতাটা হতো সেই বইয়ের নাম কবিতা। তো ঠিক এরকম সোনার তরী নামে যে কাব্যগ্রন্থটি রয়েছে, সেই কাব্যগ্রন্থের মধ্যে 13টা কবিতা রয়েছে, তার মধ্যে একটা কবিতার নাম সোনার তরী। সেই সোনার তরী নামটা দিয়ে বইয়ের নাম লেখকটা রেখে দিয়েছে। তো এই জন্য মনে রাখবা, নাম কবিতা। এরপর হচ্ছে ছন্দ, এটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এবং একটা প্রশ্ন আসে 8+5 মাত্রা, এটা অনেকে বুঝে না, আমরা সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। 8+5 বলতে আসলে কি বুঝাচ্ছে? এটা মানে হচ্ছে গ গ নে, এক স্বরে যতটুকু পড়া যায় ততটুকু একটা মাত্রা বলে। তো সেই হিসেবে তুমি গণে দেখো, এখানে 8টা হয়, এখানে 5টা হয়, এখানে 8টা হয়, এখানে 5টা হয়, এই দিয়ে এটা মনে রাখবে। এবং এটা হচ্ছে একটা রূপক কবিতা। রূপক মানে বলতেছে এক কথা, বুঝাচ্ছে আরেকটা। আরেকটা হচ্ছে এটা সংলাপ নির্ভর কবিতা। এই সংলাপ নির্ভর কথা মানে কি? তোমাদের বইয়ের মধ্যে 3টি সংলাপ নির্ভর কবিতা রয়েছে। প্রথমেই আছে হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ, এখানে চাতা ভাতিজার কথা হচ্ছে, বিভীষণ আর মেঘনাদ কথা বলতেছে। তারপরে আছে সোনার তরী, যেখানে কৃষক আর মাঝি কথা বলছে। আর একটা আছে তাহারেই পরে মনে, যেখানে কবি এবং কবি ভক্ত কথা বলছে। তো এটা হচ্ছে এখানকার মূল উপজীব্য বিষয়বস্তু। আচ্ছা ঠিক আছে, সেটা বললাম না। তো কবিতাটা তোমরা জানো আশা করি, তারপরে বলি। কবিতাটা হচ্ছে এরকম যে এই আকাশে যখন অনেক বৃষ্টি, তখন এটা নিয়ে এক কৃষক খুব ভীত সন্ত্রস্ত যে তার ফসলগুলো তাহলে মনে হয় নষ্ট হয়ে যাবে, ভিজে যাবে, সে মনে রক্ষা করতে পারবে না। আবার ফসলগুলো নিয়ে যে সে পাড়ে উঠবে সেটাও সম্ভব না, চারপাশে অনেক পানি আর পানি। তো এই জন্য তিনি কি করেন, দূর অপর পাড়ে দেখেন যে সেটা অনেক দূরে, সে অপর পাড়টা দূর, পর পাড়টাও অনেক দূরে, সেখানেও যাওয়া সম্ভব না। তারপরে দেখেন গান গেতে গেতে কি একজন মাঝি আসতেছে, মাঝিকে ডাকে, কিন্তু মাঝিও খুব বোঝাসী, মাঝিও তার দিকে তাকায় না, সে চলে যেতে নেয়। এই জন্য সে তাকে ডাকে, বলে ভাই তুমি আসো, আমাকে রক্ষা করার দরকার নেই, তুমি আমার ধানগুলো রক্ষা করো, আমার ধানগুলো রাখো, আমার ধানগুলোকে তুমি নিয়ে যাকে ইচ্ছা তাকে দাও, কারণ অনেক কষ্ট করে আমার সোনার ফসল ফলিয়েছি, এটা তো কেউ তো মর্যাদা দিক। সে মাঝিকে দিতে চায়। মাঝিকে ধান দেওয়ার পরে সে তখন বলে, ধান তো দিলাম, এখন তোমার নৌকায় আমার জন্য জায়গা হবে? মাঝি বলে না, ছোট সে তরি, ঠাই নাই ঠাই নাই, ছোট সে তরি। ঠিক আছে, তো এরকম বলে সে আর তরিতে জায়গা দেয় না। এই যে জায়গা দেয় না, এই যে অবহেলায়, লাঞ্ছনায় এই কৃষক সেই যেখানে ছিল সেখানেই পড়ে থাকে। নৌকা তার কৃতকর্ম নেয়, নৌকা তার ফসল নাকি তাকে নেয় না। এই কবিতাটার মধ্যে একটা গভীর দর্শন দেওয়া হয়েছে। এই পাশে আমরা যে কথাটা বললাম এই আক্ষরিক অর্থ, আর তোমরা সৃজনশীলে যে কথাটা লিখবা সেখানে আছে ভাবার্থ। তো তোমরা আক্ষরিক অর্থ আর ভাবার্থ পয়েন্টটা ধরে ধরে পড়লে তোমাদের মনে রাখার হার, বুঝতে পারার হার অনেক গুণ বেড়ে যাবে। তো যাই, তোমরা এই নোটটা সংগ্রহ করে নিতে পারো। আমি এখন একটা নোট বলি, আমরা যেহেতু ছোট ভিডিও বানাচ্ছি, অল্প কথায় পুরোটা সামারাইজ, সেজন্য বলি তুমি কোন কয়েকটা পয়েন্টকে মনে রাখলে তোমার পড়া কমপ্লিট। এবং তুমি সৃজনশীলে, এখানে সৃজনশীলে একটা প্রশ্নই আসে, এই যত রকম সৃজনশীল হোক এর বাইরে বানানো আসলে সম্ভবই হয় না। তুমি পয়েন্টগুলো কি, তো এখানে নোটটা আছে, এটা পড়ে নিবা। মূল পয়েন্ট হচ্ছে এইটা, এই যেটা কথা বলবো যে কোন জায়গাটা দিয়ে কি বুঝিয়েছে। এখানে কবি বলতে যে কোনো শিল্প স্রষ্টা যে কিছুটা সৃষ্টি করে, কিছুটা বানায়, এবং হচ্ছে কবি। ছোট ক্ষেত বলতে পৃথিবীটা কথা বলা হয়েছে, যে পৃথিবীর মধ্যে এই আমরা যা কিছু বানাই তা শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। মাঝি বলতে এখানে মহাকাল বা সময় বুঝিয়েছে। এখন মাঝি তাকে পাত্তা দেয় না, চলে যায়। সময় তো এরকম, কে কত বড় সেলিব্রিটি, কে কত বড় ব্যক্তিত্ব, সময় কাউকে দাম দেয় না। কেউ মারা যাওয়ার সময় সময় বলে ঠিক আছে তো অনেক বড় মানুষ, তার তো অনেক টাকা, তাকে আমি কিছু সময় দিই, এটাও তো সময় করে না। তো এটাই বলছে সময় এরকম নিষ্ঠুর, উদাসীন, সে কারো দিকে তাকায় না। এবং দেখছো না মাঝে কি করছে, তার ফসলগুলো নিছে, তাকে নেয় নেই। সময় তো এরকমই, সময় তোমার কৃতকর্মগুলোকে রাখবে কিন্তু তোমাকে রাখবে না।
তোমাকে একদিন চলেই যেতে হবে। এখানে তাই ঘটেছে, মহাকাল এবং ধান ফসল, সৃষ্টিকর্ম এবং সাহিত্যকর্ম। এই যে কৃষক তার ফসল ফলায়, এখানে ফসল বলতে যে কোনো মানুষের কষ্টের যে সৃষ্টি, যে ছবি আঁকে তার ছবি আঁকাটা, যে গান গায় তার কষ্টের গানগুলো, যে লেখালেখি করে তার বই, উপন্যাস, নাটক বা তার রচনা বা তার সাহিত্যকর্ম, যে হচ্ছে রান্না করে তার যে সুন্দর সুন্দর আবিষ্কারের রান্না, যে হচ্ছে ক্লাস করে শিক্ষক তার হচ্ছে সুন্দর সুন্দর তার ক্লাস, প্রত্যেকের কাছেই তার এই অর্জনগুলো, যে স্টুডেন্ট তার কাছে তার যে কষ্ট করে বানানো যে নোটগুলো, এটা তার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক এটাই যে ধান আর ফসলকে এখানে ইঙ্গিত হচ্ছে মানুষের সৃষ্টিকর্ম বা সাহিত্যকর্ম। আর সোনার ধান বলতে শ্রেষ্ঠ কর্ম। প্রত্যেকেরই তার কাজের মধ্যে কোনো একটা থাকে সবচেয়ে আলাদা, সেটাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তো এটা আর সর্বশেষ, চারিপাশে বাঁকা জল করিছে খেলা, এখানে বাঁকা জল বলতে বোঝানো হয়েছে চারপাশে সময় কত প্রতিকূল, প্রতিনিয়তই কত না কত বিপদ ঝামেলা আমাদের একটা আসতেছে, এবং এর মধ্যেই আমরা একটা দিন পার হতে একটা দিন মৃত্যুর দিকে আমরা চলে যাই। এখানে সেই জিনিসটাই ইঙ্গিত করেছে। ওকে, তারপরে এমসিকিউ আর বলার কিছু নাই, এখানে বাছাই করা এমসিকিউ আছে, অবশ্যই তোমরা পড়ে নিবা। জ্ঞানমূলকও এরকম এক পৃষ্ঠা, কয়টা জ্ঞানমূলক? 39টা, জাস্ট 39টা জ্ঞানমূলকের মধ্যে পুরো কবিতার কভার হয়ে যাবে। অনুধাবনমূলকের মধ্যেও এখানে যে কটা আছে এর বাইরে হওয়া দরকার নেই, সম্ভাবনা 22টা আছে। সৃজনশীল দেখো কিভাবে আসবে সেটা আমরা দেখি। উদ্দীপক মনে করা আছে, মাদার তেরেসা অকৃত্রিম মাতৃসেন আধার ছিলেন, আলবেনিয়া বংশোদ্ভূত। তোমাদের একটা বলে রাখি, কখনোই আগে তুমি উদ্দীপক পড়বা না, আগে প্রশ্ন পড়বা। সোনার তরী কবিতার কোন বিষয়টি মাদার তেরেসার জীবনের সঙ্গে সঙ্গতিপূর্ণ, ব্যাখ্যা করো। এই যে বুঝতে পারছো, উদ্দীপকের সাথে নিশ্চয়ই কোন একটা জায়গা আছে যেটার সাথে মাদার তেরেসার জীবনের কোন জায়গাটা মিল আছে সেটা চাইতেছে। আর আমরা উদ্দীপক পড়ে দেখি। মাদার তেরেসা অকৃত্রিম মাতৃস্নেহের আধার ছিলেন, আলবেনিয়ার বংশোদ্ভূত হয়েও তিনি তার কাজের জন্য সারা পৃথিবীতে স্মরণীয় হয়ে আছেন। 1950 সালে তিনি কলকাতায় মিশনারিজ অব চ্যারিটি নামে একটি সেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে এই চ্যারিটি হোম সমগ্র পৃথিবীর দরিদ্র, অসুস্থ, অনাথ ও মৃত্যু পথযাত্রী মানুষের জন্য আশ্রয়স্থল হয়ে ওঠে। এই কাজের জন্য 1969 সালে তাকে নোবেল পুরস্কার প্রদান করা হয়। সেই পুরস্কারের অর্থ তিনি সেবায় কাজে ব্যয় করেন। 1997 সালে তিনি মৃত্যুবরণ করেন, কিন্তু পৃথিবীর মানুষ আজও তার নাম শ্রদ্ধা ভরে স্মরণ করে। তার মানে উদ্দীপকের সাথে, কবিতার সাথে, সোনার তরী কবিতার মাদার তেরেসার জীবনের সঙ্গতিপূর্ণ কোনটা? এই যে তিনি মৃত্যুবরণ করেন। তার মানে তিনি এত কাজ তিনি করেছেন, কিছু তিনি নিয়ে যেতে পারেন নাই, কিন্তু তার কাজ রয়ে গেছে, মানুষ তাকে স্মরণ করছে, মানুষ তাকে ভালোবাসতেছে, তার পুরস্কার পেয়েছে, সেই পুরস্কারটা রয়ে গিয়েছে। তাহলে মহাকাল তাকে নিয়ে গিয়েছে, তার কোনো কৃতকর্ম নিতে পারেনি, কিন্তু কৃতকর্ম আবার কে পেয়েছে? সমগ্র বিশ্বের মানুষ। তো এরকম সাদৃশ্য দেখাতে হবে। তো যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করছি। এরকম প্রতিদিন গদ্যপদের চ্যালেঞ্জে তোমরা ধারাবাহিকভাবে থাকবে সেই প্রত্যাশা রেখে আজকে ভিডিও এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।